नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী অবযোজানন্দজির লেখা স্বামীজির পদপ্রান্তে গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 343। স্বামী নিশ্চয়ানন্দ 1865 থেকে 1934। স্বামীজি প্রচারিত নরনারায়ণের সেবা দ্বারা তিনি সেই পদ লাভ করিয়াছেন, যে পদ জ্ঞানীরা বিচারের দ্বারা, ভক্তেরা ভজনা দ্বারা এবং যোগীরা ধ্যান দ্বারা লাভ করেন। রামকৃষ্ণ সংঘের যে মহনীয় সন্ন্যাসীকে লক্ষ্য করিয়া একদা উদ্বোধন এই মন্তব্য করিয়াছিলেন, উদ্বোধন অগ্রহায়ণ 1341। তিনি স্বামীজির অন্যতম ঘনিষ্ঠ শিষ্য স্বামী নিশ্চয়ানন্দ। ত্যাগ, তিতিক্ষা ও দৃঢ় নিশ্চয়তার গুণে তিনি স্বীয় গুরুদত্ত নামের সার্থকতা জীবনে যথার্থই প্রতিপন্ন করিয়াছেন। শ্রী গুরুর নির্দেশে সেবা ধর্মের সাধনায় পরিপূর্ণ আত্ম উৎসর্গ করিয়া নিশ্চয়ানন্দ প্রমুখ স্বামীজির শিষ্যগণ সনাতন সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে যুগোপযোগী এক নূতন তত্ত্বের প্রতিষ্ঠা করিয়া গিয়াছেন। এ কথা বলিলে কিছু অত্যুক্তি হইবে না। প্রাচীনপন্থী সাধুদের মধ্যে মানব সেবার উচ্চ সাধনাদর্শটি বাস্তবিক পক্ষে তেমন আদরণীয় ছিল না, কিন্তু বর্তমান যুগে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দের শিবজ্ঞানে জীবসেবার মহৎ বার্তা তত্ত্বান্বেষী মানবকে এক নূতন আলোকের সন্ধান আনিয়া দিয়াছে। নিশ্চয়ানন্দ ও তদীয় প্রিয় গুরুভ্রাতা কল্যাণানন্দের অক্লান্ত সেবা সাধনা এই অভিনব বার্তাকে উত্তরাখণ্ডের সনাতন পন্থীদের কাছে পৌঁছাইয়া দিতে প্রভূত সহায়তা করিয়াছে, তাহাতে সংশয়ের অবকাশ নাই। স্বামী নিশ্চয়ানন্দের পূর্বাশ্রম ছিল মহারাষ্ট্রের অন্তর্গত দক্ষিণ কানাড়ায় জাঞ্জিরার নিকটবর্তী একটি ছোট গ্রামে। তাহার পূর্ব নাম সুরজ রাও। আনুমানিক 1865 খ্রিস্টাব্দের কোন সময়ে দরিদ্র এক ক্ষত্রিয় পরিবারে তাহার জন্ম হয়। সাংসারিক অসচ্ছলতার দরুন ইংরাজি লেখাপড়ার সুযোগ বেশিদিন তিনি পান নাই, তবে মারাঠি ভাষা ভালোই জানিতেন। দক্ষিণ দেশীয় আরও দু একটি ভাষা তাহার জানা ছিল। পরবর্তী জীবনে বাংলা লিখিতে বা পড়িতে না পারিলেও বলিতে ও বুঝিতে ভালো শিখিয়াছিলেন। পূর্বাশ্রমে তিনি রাওজি নামেই পরিচিত ছিলেন। রাওজি বিদ্যালয় ত্যাগ করার পরে ভারতীয় সৈন্য বিভাগে প্রবেশ করিয়াছিলেন, যদিও আশৈশব তাহার মধ্যে সংসার বিরাগ, হৃদয়বত্তা ও ব্যবহার মাধুর্য প্রভৃতি বৃত্তিগুলি প্রস্ফুটিত ছিল। তথাপি দারিদ্র্যের পীড়নে তাহাকে অনন্যোপায় হইয়া সৈনিকের জীবনে স্বীকার করিয়া লইতে হইয়াছিল। রাওজির কর্ম ছিল সাউথ কর্ণাটক পল্টনের অধীনে, তবে এই পল্টনের কার্যে তাহার প্রকৃতিগত একটি বিশেষ আকাঙ্ক্ষা চরিতার্থ হইতে
পদ পাইয়াছিল প্রচুর। ছেলেবেলা হইতেই দেশ ভ্রমণ ও মন্দিরাদি পরিদর্শনের একটি ঝোঁক তাহার প্রবল ছিল, কিন্তু দরিদ্রের ঘরে জন্ম হওয়ায় তাহার সে স্বাদ পূরণের সুযোগ সুবিধা খুব অল্পই ছিল। সৈনিকের কর্মোপলক্ষে পল্টনের সহিত নানা দেশে তাহাকে যাইতেই হইত। ফলে ওইসব অঞ্চলের প্রসিদ্ধ মন্দির বা তীর্থস্থানাদি দর্শনের সুযোগ কোনো না কোনোভাবে তিনি করিয়া লইতেনই। উত্তর জীবনে তিনি এই কালের নানা অভিজ্ঞতার কথা বেশ চমৎকার বলিতেন। একবার এইরূপ এক প্রসঙ্গে বলিয়াছিলেন, রামায়ণে উল্লিখিত সরোবর দেখতে গেছলুম। দেখলুম দুটি হ্রদ পার্বত্য প্রদেশের মাঝে রয়েছে, একটির নাম পম্পা ও অপরটির নাম ঝম্পা। রামায়ণে উল্লিখিত সব ঘটনা স্মরণ হওয়ায় মনে নানা রকম ভাবস্রোত উঠিল। মস্তিষ্ক আলোড়িত করে স্মৃতিপথে নানা তরঙ্গ প্রবাহিত হতে থাকল। এমন আনন্দ জীবনে অল্পই পেয়েছি। আবার দক্ষিণ দেশের বড় বড় মন্দির সম্বন্ধে বেশ বলিতেন। এক একটি মন্দির এক একটি কেল্লা বা নগরের মতো। নানা রাজ্যের নানা আচার আচরণ, রীতিনীতি এসবও তিনি লক্ষ্য করিতেন এবং তাহাও নিখুঁত বর্ণনা করিতেন। রাওজির তীক্ষ্ণ দৃষ্টি, সৌন্দর্যবোধ ও জ্ঞানস্পৃহার পরিচয় তাহার উক্ত বর্ণনাবলীর মধ্যে প্রকাশ পাইত। রাওজি এই সৈন্য বিভাগের কর্মোপদেশে ব্রহ্ম, শ্যাম, জিব্রাল্টার, মাল্টা প্রভৃতি দেশেও ব্যাপক ভ্রমণের সুযোগ পাইয়াছিলেন। ব্রহ্মদেশে অবস্থানকালে আন্দামান দ্বীপপুঞ্জেও বেড়াইতে গিয়াছিলেন। আন্দামানের আদিম জাতির লোকজনের সঙ্গে মেলামেশা করিয়া তাহাদের শিক্ষা সভ্যতাবিহীন জীবনযাপন প্রণালীর বহু বিচিত্র সংবাদ তিনি সঞ্চয় করিয়াছিলেন। সৈনিক হিসাবে রাওজির দক্ষতা তাহাদের পল্টনে সুবিদিত ছিল। লক্ষ্যভেদ বিষয়ে তাহার দক্ষতা এত দূর ছিল যে শোনা যায় তাহার বন্দুকের গুলি নাকি কখনো লক্ষ্যভ্রষ্ট হয় নাই। লক্ষ্যভেদের বিষয়ে সৈনিক বিভাগের পরীক্ষা দিতে তিনি বরাবরই উচ্চস্থান লাভ করিতেন। ব্রহ্মদেশে থাকিতেই তিনি একটি ছোট বাহিনীর নায়ক, ল্যান্স কর্পোরাল এর পদে উন্নীত হইয়াছিলেন। স্বামী নিরঞ্জনানন্দজি পরিব্রাজক জীবনের কোনো সময়ে মধ্যপ্রদেশের রায়পুর অঞ্চলে পর্যটন করিতে গিয়াছিলেন। রাওজিও তখন সরকারি কার্যে রায়পুরে ছিলেন। ঘটনাচক্রে সেখানে নিরঞ্জনানন্দজির সহিত তাহার সাক্ষাৎ হয়। এই সাক্ষাৎকারই রাওজিকে ভগবৎ পথের সন্ধান প্রথম আনিয়া দিয়াছিল। শ্রীরামকৃষ্ণের একজন ত্যাগী সন্তানের সংস্পর্শে সৈনিক সুরজ রাও-এর চিত্তেও ত্যাগের অগ্নি উত্তাপ না লাগিয়া পারে নাই। নিরঞ্জনানন্দজির মুখেই তখন সর্বপ্রথম শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের কথা তিনি শুনিয়াছিলেন। অতঃপর স্বামীজীর দর্শন আকাঙ্ক্ষায় মনে ব্যাকুলতা দেখা দিলে তিনি সুযোগের অপেক্ষায় পথ চাহিয়া থাকিলেন। স্বামী নিরঞ্জনানন্দজির সাহচর্যই বস্তুত রাওজির জীবনগতির লক্ষ্যকে পরিবর্তিত করিয়াছিল। বিদেশে স্বামীজীর বেদান্ত বার্তা তখন প্রত্যেক সংবাদপত্রেই নিয়মিত প্রকাশিত হইতেছিল। রাওজি খুব আগ্রহ সহকারে সংবাদপত্র পাঠ করিয়া স্বামীজীর বাণী আহরণ করিতেন। আর যতই তিনি স্বামীজীর কথা জানিতে লাগিলেন,
ততই তাহার প্রতি একটা আকর্ষণ অনুভব করিতে থাকিলেন। এই আকর্ষণ উত্তরোত্তর বৃদ্ধি পাইতেছিল। এমন সময়ে সংবাদ প্রচারিত হইল যে স্বামীজি ভারতে প্রত্যাবর্তন করিয়াছেন এবং রামনাথ হইতে পরমকুডি, মনমদুরা ও কুম্ভকোণম হইয়া মাদ্রাজে আগমন করিতেছেন। সৌভাগ্যক্রমে রাওজি তখন মাদ্রাজ শহরেরই অনতিদূরে একটি গ্রামে ছিলেন। 1897 ফেব্রুয়ারি তখন কুম্ভকোণম হইতে একখানি বিশেষ ট্রেনে স্বামীজি মাদ্রাজে যাত্রা করিয়াছেন। পথে প্রায় সকল স্টেশনেই অপেক্ষমান জনমণ্ডলী তাহাকে বিপুলভাবে অভিনন্দন জ্ঞাপন করিয়াছিল। বিশেষত মায়াবরম স্টেশনের জনসমষ্টি খুবই বিস্ময়কর হইয়াছিল। স্টেশন প্ল্যাটফর্মের উপরই একটি অভ্যর্থনা সভায় স্বামীজি সমবেত জনতার সশ্রদ্ধ অভিনন্দনের অতি সংক্ষিপ্ত অথচ হৃদয়স্পর্শী এক উত্তর প্রদান করিয়াছিলেন। তিনি বিনীতভাবে বলিয়াছিলেন, আমি বিশেষ কিছু বড় কাজ করি নাই। আমা অপেক্ষা আর যে কেহ ইহা আরও ভালো করিয়া করিতে পারিতেন। তবে আমার প্রভু যাহা আমাকে করিতে পাঠাইয়াছেন, আমি শুধু তাহাই সমাধা করিয়া আসিয়াছি। আমার ক্ষুদ্র শক্তি যে আপনাদের সহানুভূতি লাভ করিয়াছে, ইহাতেই আমি ধন্য। জয় স্বামী বিবেকানন্দ মহারাজজি কি জয়। শতকণ্ঠের জয়ধ্বনির মধ্যে স্বামীজির ট্রেন মাদ্রাজের দিকে রওনা হইল আবার। অতঃপর মাদ্রাজের মধ্যবর্তী আর কোনো স্টেশনে গাড়ি দাঁড়াইবে না, ইহাই স্থির ছিল। স্বামীজি এত নিকট দিয়া চলিয়া যাইতেছেন, আর তাহাদের ভাগ্যে দর্শন মিলিবে না, এই চিন্তা রাওজিকে বড়ই বিচলিত করিয়া তুলিয়াছিল। এদিকে শত শত গ্রামবাসী রেল লাইনের ধারে এবং অখ্যাত ক্ষুদ্র স্টেশনটির প্ল্যাটফর্মের উপর আসিয়া ভিড় জমাইতেছিল, একবার মাত্র তাহাকে দর্শন করিবার জন্য। রাওজিও ঘরে বসিয়া থাকিতে পারেন নাই। সৈনিক সুরজ রাও অধৈর্য হইয়া দর্শনার্থী জনতার একটি বিরাট বাহিনী সংগঠন করিয়া স্থির করিলেন, যে কোনো প্রকারেই হোক স্বামীজির চলন্ত ট্রেনকে থামাতেই হইবে। তাহারা স্টেশন মাস্টারকে অন্তত 5 মিনিটের জন্য গাড়িকে দাঁড় করাইবার ব্যবস্থা করিয়া দিতে অনুনয় বিনয় করিতে থাকিলেন, কিন্তু গাড়ি থামাইবার ক্ষমতা স্টেশন মাস্টারের ছিল না। অবশেষে রাওজি সিদ্ধান্ত করিলেন যে জীবন পণ করিয়া, অর্থাৎ রেল লাইনের উপর শুইয়া পড়িয়া তাহারা স্বামীজির গাড়িকে থামাইবেনি। স্বামীজির ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করিবার পূর্বে সত্যই দেখা গেল উন্মত্ত জনসমুদ্র রেল লাইনের উপর ভাঙ্গিয়া পড়িতেছে এবং অসংখ্য মানুষ লাইনের উপর শায়িত হইয়া আছে। অগত্যা ট্রেন থামিতেই বাধ্য হইল। গার্ড সাহেবের ব্যাপারটি বুঝিতে বিলম্ব হইল না। উৎফুল্ল জনতা স্বামীজিকে দর্শনের জন্য তাহার কামরার দিকে তখন ছুটিতে থাকিলেন। স্বামীজিও তাহাদের স্বতঃস্ফূর্ত শ্রদ্ধায় মুগ্ধ হইয়া মিনিট কয়েকের জন্য কামরার দরজায় দাঁড়াইয়া করজোড়ে জনসংঘের অভিবাদন গ্রহণ করেন এবং বিদায়কালে হাত উঠাইয়া সকলের প্রতি তাহার আশীষ বর্ষণ করেন। স্বামীজির প্রথম দর্শন রাওজির ভাগ্যে এইভাবেই হইয়াছিল, কিন্তু ক্ষণিকের এই দর্শন তাহার দর্শন তৃষ্ণাকে আরও বিক্ষুব্ধই করিয়াছিল। ও